করে, কিন্তু তারা কিন্তু এগুলো করে পার পাবে না। কারণ এবার তারা অনেক অনেক মেকানিজম করে, আমি আর সেদিকে যাচ্ছি না, অনেক কিছু করে কিন্তু তারা জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসন পেয়েছে এবং বেশ কিছু পার্সেন্টেজ ভোটও পেয়েছে। এই তো, কিন্তু আপনারা যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন, আগামীতে আপনাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কিন্তু এই বাংলাদেশে একটি মানে একটি বিরোধ তৈরি হবে। সে কারণে আমি তাদের প্রতি আবারও বিনয়ের সহিত অনুরোধ করছি, আমরা আমাদের ছাত্রদলের যে এখন যে অবস্থান, সেই ছাত্রদলের নতুনভাবে আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু হবে, আমাদের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে অতি দ্রুততম সময়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তাদের মাধ্যমে আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করতে চাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এবং এই যে তারা বিগত সময়ে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো আগে যে তারা বারবার সাধারণ শিক্ষার্থীদের যে বিভ্রান্ত করেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তারপরের দিন ছাত্রদলের নাকি কি আচরণ, কি চেহারা নাকি চেনা যাবে। কোথায় ভাই? আজকে তো বিএনপি ক্ষমতায় এসেছে, বাংলাদেশের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন সাধারণ শিক্ষার্থী অভিযোগ দিয়েছে যে তার সাথে কোনো খারাপ আচরণ করেছে? কিন্তু লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থী, কোথায় একজন তো অভিযোগ দিতে পারছে না। কিন্তু তারপরও তারা কিন্তু মিথ্যাচার করেই যাবে। আপনি দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এই ঢাকা মেডিকেল কলেজের সামনে, তারপর শাহজাহানপুর বলেন কিংবা তার যে এই রমনা বলেন, তার যে নির্বাচনী আসনে 5টি থানা ছিল, সেখানে গিয়ে তিনি জোরপূর্বকভাবে বলার চেষ্টা করছেন যে চাঁদাবাজি হয়। দোকানদার বলতেছে যে 5 আগস্টের পরে এদিকে কোথাও চাঁদাবাজির কেউ নেই, কেউ চাঁদা নেয় না, কোনো মানে কোনো চাঁদাবাজির কোনো নজির নেই 5 আগস্টের পর। তারপরে সে বলে যে না, আমি চাঁদাবাজি বন্ধ করব। তো যেখানে চাঁদাবাজি নেই সেখানে চাঁদাবাজি বন্ধ করতে হবে। অর্থাৎ এই যে একটা মুখরোচকভাবে সারা দেশে, তো জামাতে ইসলাম তো অনেকগুলো আসন পেয়েছে, তো এখন তারা বলে না কেন যে সেখানে কোথায় তারা চাঁদাবাজি বন্ধ করছে? যদি চাঁদাবাজি হতেই থাকতো, তারা তো এখন তো নির্বাচিত সংসদ সদস্য। তো এগুলো পুরোপুরি একটা মিথ্যাচার করে একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করা হয়েছে এবং তারা কিন্তু বেশ সফলও হয়েছে, বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে। তো আমি আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, দেখেন জামাতে ইসলামের যে রাজনীতি কিংবা ইসলামী ছাত্র শিবিরের যে রাজনীতি তারা মতাদর্শ বিশ্বাস করে, সেই মতাদর্শ অনুযায়ী 20 কোটি জনগণকে সুশাসন দেয়া কিংবা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? এই 20 কোটি জনগণকে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানে রেখে আপনি যদি সুশাসন এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছতা নিশ্চিত করতে চান, তাহলে এখানে আপনার বড় ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন, কর্মসংস্থান প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। এখন তারা যে রাজনীতির স্টাইল ফলো করে, তাদের যে ইসলামী ব্যাংক, ইবনে সিনা, এখানে তো সাধারণ কোনো জনগণের সম্পৃক্ততা নেই। এখানে শুধুমাত্র জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ছাড়া কেউ এখানে কোনো চাকরি পায় না। আপনি তো এটা তো ওপেন, এটা তো তারা অস্বীকারও করে না। তারা যে সার্কুলার দেয়, সেই সার্কুলার মধ্যে দেখা যায় যে শিবির ছাড়া এখানে কেউ চাকরি পাবে না। তো তাদের নিজস্ব প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয়, তাহলে তারা যদি কখনো এখানে যদি কোনো কারণে কখনো যদি ক্ষমতা পেয়ে থাকে, তো তারা কি এই ধরনের স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে? কখনো পারবে না। তো এটি হলো একটি বিষয়। আপনি দ্বিতীয়ত আরেকটি বিষয় আসেন যে অর্থনীতির যে বিষয়টা আমি যেটি বললাম, আপনি দেখেন যে সর্বশেষ যে আপনি নির্দলীয় সরকার, ইউনূস সাহেবের সরকার যিনি ছিলেন, তো 1.5 বছর অতিবাহিত করেছে। তো এই 1.5 বছরে আজকে একটি নিউজ পড়ে আসলাম, সেটি হলো চীন, রাশিয়া এবং ভারত থেকে এই 1.5 বছরে কোনো প্রকার কোনো ইনভেস্ট বাংলাদেশে হয়নি, কোনো ইনভেস্ট বাংলাদেশে হয়নি। এখন আপনি দেখেন যে 1.5 বছরে আপনি আশিক চৌধুরীর সেই প্রেজেন্টেশনটা দেখেছেন, সেই প্রেজেন্টেশন দিয়ে সোশ্যাল মিডিয়া এমন হাইপ তৈরি করলো যে পুরো প্রজন্ম বিভ্রান্ত হয়ে গেল যে এই যে একজনকে নিয়ে আসছে বাংলাদেশে কি করবে, একদম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে ফেলবে, ব্যাংক সেক্টর ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সেই আশিক চৌধুরী কিন্তু সর্বশেষ স্বীকার করেছে যে কোনো ইনভেস্টমেন্ট আসেনি। তো এই যে সোশ্যাল মিডিয়ার হাইপ আর বাস্তবতা পুরোপুরি ভিন্ন বিষয়। এখন এগুলো তো আপনি তরুণ প্রজন্মকে বোঝাতে পারবেন না। তরুণ প্রজন্ম তো আপনার 10 বছর পরে কী হবে এটি নিয়ে, 5 বছর পরে কী হবে এটি নিয়ে এত বেশি এই যুগের যারা রয়েছে তারা চিন্তা করে না। তারা চিন্তা করে হলো সহজ সরলভাবে তারা জীবনটাকে দেখে। এবং আপনি বিশেষ করে আমাদের যে গ্রামাঞ্চলের যারা রয়েছে, আপনি তাদেরকে তো আর মানে বাংলাদেশের প্রায় 70% জনগণ, যাদেরকে আপনি ভবিষ্যৎ বোঝাতে পারবেন না। আপনি যদি ভবিষ্যৎ বোঝান যে বাংলাদেশকে স্বাবলম্বী করার জন্য এই ধরনের প্রকল্প নেওয়া প্রয়োজন, তারা কিন্তু সেটা বিশ্বাস হবে না। তারা বিশ্বাস হবে যে জামাতে ইসলাম যেটা ইসলাম ধর্মের দোহাই দিয়ে
প্রচুর নগদে যে অর্থনৈতিক যে তাদের ইনভেস্টমেন্টগুলো রয়েছে, কারো সমস্যা এখন নির্বাচন উপলক্ষে যেটা আমরা জেনেছি, কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 20,000, এটি আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো সেম হয়েছে। তো এতেই কিন্তু এই জনগণগুলো এই শ্রেণীগুলো সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু তারা এই চিন্তা করবে না যে বিগত 1.5 বছরে বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট হয়নি, এটা কিন্তু তারা কিন্তু ভাববে না। কিন্তু আগামী 5 বছর যদি না হয়, এই বাংলাদেশ কোথায় যাবে? এই বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি দেখেন আছে শেয়ার বাজার সম্পর্কে আমার অ্যানালাইসিস রয়েছে। আপনি বিগত 1.5 বছরে শেয়ার বাজার কোথায় গিয়ে ঠেকেছে। এখন আজকে দেখেন, আজকে শুধুমাত্র 2টি শেয়ারের দাম ফল করেছে, সেটি কি ইবনে সিনা আর হল ইসলামী ব্যাংকের শেয়ার ফল করেছে, আর বাকি সবগুলো শেয়ার এমন উত্থান হয়েছে। কেন? কারণ হলো মানুষের আস্থা, সাধারণ জনগণের আস্থা। এটা অনেক বড় একটা বিষয় বিজনেসে, আপনি অর্থনীতিতে এটা অনেক বড়। কিন্তু এগুলো তো সাধারণ জনগণ বুঝতে চাইবে না। এটি বুঝবে হলো এই দেশের 5% কিংবা যারা সবচেয়ে সচেতন, যারা অর্থনীতিবিদ, তারা এগুলো ফিল করবে যে না, আমার এই জন্য প্রয়োজন। তো যাই হোক, বিএনপি নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে অর্থনীতিতে, শিক্ষায়, আপনি কৃষি সেক্টরে বলেন, সবগুলো সেক্টরে ইনশাল্লাহ অভূতপূর্ব পরিবর্তন জনাব তারেক রহমান নিয়ে আসবে। এই বিশ্বাস সাধারণ জনগণ বিশ্বাস করে। এই বিশ্বাস থেকেই আমরা এই দলের পেছনে আমাদের জীবনে সবগুলো সময় দিয়েছি, এবং এখন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। আমি তাদেরকে আহ্বান জানাবো, তারা দয়া করে যেন তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক রাজনীতিতে তারা নেমেছে, দয়া করে তারা কিন্তু ব্যাক করতে হবে। আপনি এই ষড়যন্ত্রমূলক রাজনীতি কিন্তু নতুন না। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই সেদিন থেকে তারা প্রতারণামূলক রাজনীতি শুরু করেছে। তারা বলেছে বিএনপির ছাত্র দলের 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন নাকি আমরা করছি। তো পরবর্তীতে 2-3 দিনের মাঝে যখন সব কিছু বের হয়ে আসলো যে আমাদের ছাত্র দলের, আমরা সকল নেতাকর্মীদের আমাদের গুম শহীদ কতজন হয়েছে, আমরা যখন লিস্ট পাবলিশ করলাম, দেখা গেল যে 142 জন ছাত্র দলের নেতা কর্মী সমর্থক এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে।